নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা সিমলা অনলাইন ক্লাসে স্বাগত। তোমাদের আগের দিনে যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তাপ, সেই চ্যাপ্টারে কিছুটা পড়ানো হয়েছিল। আজকে আবার বাকিটা থেকে পড়বো এবং তার সাথে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া থাকবে এবং অ্যাক্টিভিটি টাস্ক করে তোমরা পাঠাবে যত তাড়াতাড়ি সম্ভব। তাহলেই বুঝতে পারবো যে তোমরা পড়াশোনা করছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুরু করছি আজকের পড়া। আজ আমাদের প্রথম শুরু করব লীন তাপ থেকে। আমরা প্রথমেই পড়েছি তাপ দু ধরনের, একটা হচ্ছে বোধগম্য তাপ, একটা হচ্ছে লীন তাপ। যে তাপ প্রয়োগের ফলে কোনো বস্তুর উষ্ণতা বাড়ে, থার্মোমিটারের সাহায্যে আমরা উষ্ণতা বৃদ্ধিকে বুঝতে পারবো, সেটা হচ্ছে বোধগম্য তাপ। আর লীন তাপের সময় বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তাপমাত্রা বাড়ছে বা কমছে সেটা কিন্তু আমরা থার্মোমিটার দিয়ে বুঝতে পারবো না। লীন তাপ কেন বলা হয়েছে? লীন কথাটার অর্থ লুকিয়ে থাকা, অর্থাৎ এক্ষেত্রে তাপ বস্তুর মধ্যে লুকিয়ে থাকে, তার বহিঃপ্রকাশ উষ্ণতার পরিবর্তনে হয় না। তাহলে কীভাবে বুঝতে পারবো? না, অবস্থার পরিবর্তনে। এমনি অবস্থায় যখন আমরা তাপ দিই তখন বস্তুর ভেতরে যে কণা রয়েছে সেই কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি হয়, তার ফলে উষ্ণতা বেড়ে যায় এবং সেই উষ্ণতার পরিমাপ আমরা থার্মোমিটারের সাহায্যে করতে পারি। কিন্তু লীন তাপের ক্ষেত্রে বস্তুর গতিশক্তি বাড়ে না, বস্তু কণা যে রয়েছে তার গতিশক্তি বাড়ে না, গতিশক্তি এক থাকে, বরঞ্চ স্থিতিশক্তির পরিবর্তন ঘটে, অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটে। সে কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয়, কিংবা উল্টো গ্যাসীয় থেকে তরল বা তরল থেকে কঠিন হতে পারে। অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটার জন্য যে তাপ দায়ী তাকে বলা হবে লীন তাপ। তাহলে লীন তাপের সংজ্ঞা আমরা কি পড়ব? এইটা হচ্ছে লীন তাপের সংজ্ঞা। না, একক ভরের কোনো পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হবে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লীন তাপ। দুরকম ঘটতে পারে তাপ প্রয়োগ বা নিষ্কাশন, অর্থাৎ তাপ প্রয়োগ করার সময় কঠিন থেকে তরল হবে, তরল থেকে গ্যাস হবে। আর তাপ যদি নিয়ে নিই তাহলে গ্যাসীয় থেকে তরল এবং তরল থেকে কঠিন। সেই হিসাবে চার রকমের লীন তাপ আমাদের রয়েছে: গলনের লীন তাপ, কঠিনীভবনের লীন তাপ, বাষ্পীভবনের লীন তাপ, ঘনীভবনের লীন তাপ। গলনের লীন তাপে কী হবে? না, এক্ষেত্রে একক ভরের কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত করার জন্য যে পরিমাণ তাপ প্রয়োজন, অর্থাৎ এক্ষেত্রে তাপ গ্রহণ হবে। কঠিনীভবন উল্টো, অর্থাৎ এক্ষেত্রে একক ভরের তরল থেকে একক ভরের কঠিনে পরিণত করতে হবে, এক্ষেত্রে তাপ নিষ্কাশন করতে হবে, তাপ বর্জন করতে হবে। সাধারণত কোনো পদার্থের গলনের লীন তাপ এবং কঠিনীভবনের লীন তাপ একই হয়। যেমন বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে আমরা কি বোঝাবো? না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হবে। অর্থাৎ বরফ 80 ক্যালোরি তাপ নিলে তবেই 1 গ্রাম বরফ থেকে 1 গ্রাম জলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছবে। আর কঠিনীভবনের লীন তাপ ওই একই, সেক্ষেত্রে কিন্তু জল বরফে পরিণত হবে, এক্ষেত্রে তাপ বর্জন করবে। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 গ্রাম জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 গ্রাম বরফে পরিণত করতে গেলে 80 ক্যালোরি তাপকে ছাড়তে হবে। একই রকমভাবে বাষ্পীভবনের লীন তাপ, এক্ষেত্রে তরল পদার্থ, একক ভরের তরল পদার্থ উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে বাষ্পে পরিণত হবে এবং সে কারণে তাপের প্রয়োজন। অর্থাৎ একক ভরের কোনো তরল উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। ঘনীভবনের লীন তাপ এক্ষেত্রে উল্টো, অর্থাৎ বাষ্প থেকে সে তরলে পরিণত হবে। একক ভরের কোনো গ্যাসীয় পদার্থ একক ভরে তরলে পরিবর্তন হবে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে, তাহলে যে পরিমাণ তাপ নিষ্কাশন করবে, বর্জন করতে হবে। বাষ্পীভবনের লীন তাপ আর ঘনীভবনের লীন তাপ দুটো প্রায় সমান। জলের ক্ষেত্রে বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে আমরা বুঝি 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম স্টিমে পরিণত করতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন।
আবার উল্টোও যদি হয়, অর্থাৎ 1 গ্রাম স্টিম 537 ক্যালোরির তাপ যদি ছেড়ে দেয়, বর্জন করে, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হবে। এই হচ্ছে লিন তাপ এবং লিন তাপের 4 ধরনের লিন। এবার লিন তাপ এই রেখাচিত্র সাহায্যে একটু ভালোভাবে বোঝানো যাক। ও বিন্দুতে -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ রয়েছে। এবার যদি আমি তাপ প্রয়োগ করি, তাহলে উষ্ণতা বাড়ার সাথে সাথে তাপ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়বে এবং সে এ বিন্দুতে যখন পৌঁছলো তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উষ্ণতা বেড়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কঠিন, কিন্তু সে কঠিন অবস্থাতেই রয়েছে। এই পয়েন্টে পৌঁছানোর পরে যদি আমরা আরও তাপ দিই, তাহলে দেখা যাবে উষ্ণতার পরিবর্তন ঘটবে না, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, কিন্তু কঠিন বরফ তরল জলে পরিণত হওয়া শুরু করছে। উষ্ণতার পরিবর্তন হচ্ছে না বলে এ থেকে বি পর্যন্ত সরলরেখা তাপের যে লাইন, তাপ প্রদানের যে লাইন, তার সঙ্গে সমান্তরাল রয়েছে। বি বিন্দু পর্যন্ত উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তাপ গ্রহণ করে কঠিন বরফ জলে পরিণত হবে, অর্থাৎ বি পয়েন্টে সমস্ত বরফটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত হয়েছে। এবার আরও তাপ প্রয়োগ করা শুরু করলাম। বি থেকে সি, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা বাড়তে শুরু করলো, অর্থাৎ তাপ দিচ্ছি, উষ্ণতা বাড়ছে। যেই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছে গেল জল, এরপরে আমি আরও যদি তাপ প্রয়োগ করি, তাহলে উষ্ণতার কিন্তু আর বৃদ্ধি হবে না। তাই সিডি রেখা তাপ প্রদানের সময় যে রেখা রয়েছে তার সঙ্গে সমান্তরাল। তাই এক্ষেত্রে তাপ প্রয়োগের ফলে কি হবে না, উষ্ণতার পরিবর্তন না ঘটে অবস্থার পরিবর্তন, অর্থাৎ তরল যে জল রয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তা বাষ্পে পরিণত হবে। এবং যতক্ষণ না সমগ্র জলটা বাষ্পে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উষ্ণতা কিন্তু বাড়বে না। ডি পয়েন্টে এসে সে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পে পরিণত হয়ে যাবে। এই হচ্ছে লিন তাপের সম্পর্কিত রেখাচিত্র এবং তার যুক্তি। এবার এই চ্যাপ্টারে বেশ কিছু অঙ্ক থাকে, তাই 2-1টা অঙ্ক আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি অ্যাক্টিভিটি টাস্কে একটা অঙ্ক দিয়েছি। ধরা যাক এই অঙ্কটা, 20 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য লাগবে। তাহলে এইচ হচ্ছে 20 ক্যালোরি, জের মান হচ্ছে সিজিএস সিস্টেমে 4.2 10⁻7 আর্ক পার ক্যালোরি। তাহলে উৎপন্ন কৃতকার্য ডব্লিউ ইকুয়াল টু জিএইচ, এই ফর্মুলায় জের মান বসালাম 4.2 10⁻7, আর এইচ হচ্ছে 20, গুণ করলে যা হবে। আরেকটা 84 জুল কার্যকে তাপে রূপান্তরিত করলে কতটা তাপ হবে। অর্থাৎ এখানে কার্যের পরিমাণ দেওয়া আছে, ডব্লিউ = 84 জুল। যে জানি 4.2, যেহেতু জুল আছে তাহলে 4.2 জুল পার ক্যালোরি, আর সিজিএসে হলে 4.2 10⁻7 আর্ক পার ক্যালোরি। এককের উপর নির্ভর করবে, যেহেতু এটা জুল, অতএব জের মানও জুলেতে নিয়ে যেতে হবে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে ডব্লিউ ইকুয়াল টু জে এইচ, তাহলে এইচ ইকুয়াল টু ডব্লিউ বাই জে। ডব্লিউর মান বসালাম, জের মান বসালাম 20 ক্যালোরি। এবার লিন তাপ সংক্রান্ত কয়েকটা অঙ্ক। ধরা যাক 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম বরফকে 1000 ক্যালোরি তাপ দিলে কি হবে। আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে নিয়ে যেতে হয়, তাহলে বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ প্রতি গ্রামের জন্য 80 ক্যালোরি লাগবে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড জলে নিয়ে যেতে গেলে আমার তাপ লাগবে 20 × 80, প্রতি গ্রামের জন্য 80 এবং 20 গ্রাম 1600।
1600 ক্যালোরি তাপ লাগবে। কিন্তু আমি তো দিয়েছি 1000 ক্যালোরি, তার মানে 1600 ক্যালোরি তাপ পুরোটা লাগবে না, মানে পুরোটা আমার কাছে নেই, তার মানে পুরোটা বরফ জলে পরিণত হবে না। কতটা হবে? তাহলে 80 ক্যালোরি তাপ লাগবে হচ্ছে প্রতি গ্রামের জন্য। তাহলে 1000 ক্যালোরিতে কতটা বরফ গলবে? না 1000 ক্যালোরি ভাগ প্রতি ক্যালোরির জন্য 80 ভাগ করলে 12.5 গ্রাম। তাহলে 12.5 গ্রাম বরফ জলে পরিণত হবে, আর অবশিষ্ট বরফ অর্থাৎ 20 থেকে 12.5 7.5 গ্রাম রয়ে যাবে, অর্থাৎ মিশ্রণে কিছুটা বরফ কিছুটা জল রইবে। এবার এই অঙ্কটা দেখা যাক। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্টিমে পরিণত করতে গেলে কত তাপ লাগবে? এই অঙ্কটা 3টে পার্টে বিভক্ত। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফ প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করতে হবে, তারপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতায় নিয়ে যেতে গেলে কতটা তাপ লাগবে, তারপর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে 100 ডিগ্রি স্টিমে নিয়ে যেতে গেলে কতটা লাগবে। প্রথমে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে নিয়ে যেতে গেলে লিন তাপ দিয়ে গুণ হবে, 5 গুণ 80 400। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জলে নিয়ে যেতে গেলে গৃহীত তাপ H = MST। এম হচ্ছে 5, স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ 1, আর টি হচ্ছে উষ্ণতার পার্থক্য 100 - 0 100 মানে 500 ক্যালোরি। এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে চলে গেছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমে পরিণত করতে গেলে বাষ্পীভবনের লিন তাপ লাগবে 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে 537কে 5 গ্রামের জন্য গুণ করতে হবে 2685 ক্যালোরি। তাহলে মোট প্রয়োজনীয় তাপ লাগবে প্রথমে 400 ক্যালোরি, তারপরে 500, তারপরে 2685 যোগ করলে 3585 ক্যালোরি। এবার রয়েছে আমরা পড়ব সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্প। যখন কোনো আবদ্ধ তরলে আমরা তরলকে কোনো পাত্রে আবদ্ধ রাখি, তখন সেই তরল থেকে বাষ্প বেরিয়ে আসে সাধারণ উষ্ণতায় বাষ্পায়ন হয়ে, এবং সেই বাষ্প তরলের উপরে একটা চাপ প্রয়োগ করে। যদিও আবদ্ধ পাত্রে কতটা বাষ্প বেরিয়ে আসবে তা নির্ভর করে পাত্রের আয়তনের উপর, উষ্ণতার উপর, এবং কতটা তরল রয়েছে সেই আয়তনের উপর। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট আয়তনে তরল থেকে বাষ্পীভূত হওয়ার পরিমাণও নির্দিষ্ট। যদি যতটা তরল বাষ্পীভূত হওয়া উচিত, অর্থাৎ বাষ্প যতটা বেরোনো উচিত ততটাই যদি বেরিয়ে আসে, তাহলে আমরা বলি তরলটি বাষ্প দ্বারা সম্পৃক্ত, এবং সেই বাষ্পকে বলা হবে সম্পৃক্ত বাষ্প, এবং সেই বাষ্পের চাপ হবে সম্পৃক্ত বাষ্পচাপ। কিন্তু যদি যতটা পরিমাণ বাষ্প বেরিয়ে আসার কথা তার থেকে কম বের হয়, তাহলে অসম্পৃক্ত বাষ্প, এবং অসম্পৃক্ত বাষ্পের চাপকে অসম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে সংজ্ঞা কাকে বলা হবে? না কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ পাত্রে সর্বোচ্চ যতটা পরিমাণ বাষ্প থাকা উচিত সেই বাষ্পকে বলা হয় সম্পৃক্ত বাষ্প, এবং সেই বাষ্প যে চাপ দেয় তাকে সম্পৃক্ত বাষ্পচাপ। আর কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে যতটা সর্বোচ্চ বাষ্পের পরিমাণ হওয়া উচিত তার থেকে যদি কম থাকে তাহলে সেই বাষ্পকে বলা হবে অসম্পৃক্ত বাষ্প, এবং এই অসম্পৃক্ত বাষ্প তরলের উপর যে চাপ দেবে সেটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ। আজকে এইখান অবধি পড়া রইল, এর সাথে অ্যাক্টিভিটি টাস্ক। আজকে অ্যাক্টিভিটি টাস্কে অবশ্যই একটা অঙ্ক থাকবে, সেই অঙ্ক এবং অ্যাক্টিভিটি টাস্ক তোমরা করে 2-3 দিনের মধ্যে অবশ্যই পাঠাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।